ওয়ালে ফ্যাট নাকি পেটের ভেতরে ফ্যাট। আচ্ছা, এবং ফ্যাট শুধুমাত্র পেটে নয়, হাতের তলায়, থাইয়ে, ব্রেস্টে, অ্যাবডোমেনে সব জায়গাতেই জমে। এবার কিছু কিছু পেশেন্ট অবশ্য আসেন, দে আর লিন অ্যান্ড থিন, কিন্তু তাদের বাচ্চা হয়েছে, তার ফলে তাদের চামড়ার একটা লুজনেস চলে আসছে। বিশেষ করে মডেলস যারা থাকেন তখন তারা চান স্যার চামড়া সেই টান টান ভাবটা নিয়ে আসে। যদি শুধু লাইপোসাকশন আমরা করি, পেশেন্টকে ইউজুয়ালি 24 ঘন্টা পরে ছুটি করে দেয়। আচ্ছা, এই ধরনের সার্জারি ধরুন যদি কোনো অবিবাহিত মহিলা করে তাহলে কি তার কোনো সমস্যা হতে পারে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ বেশ কিছু মহিলা আসেন যাদের বিয়ে হয়নি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আজ আমি সেই সমস্ত মহিলাদের জন্য এই ভিডিওটি করছি যারা দীর্ঘদিন ধরে ডায়েট ফলো করছেন, এক্সারসাইজ করছেন, তারপরও ভুঁড়ি কমাতে পারছেন না। আজকে আপনাদের জন্য একটা ম্যাজিক্যাল সার্জারির কথা বলবো, যে সার্জারির ফলে আপনার ভুঁড়ি কিন্তু নিমেষেই কমে যেতে পারে। কি সেই সার্জারি? সবটাই জানবো, এবং সেটা জানতে আজ আমরা এসেছি বাইন ক্লিনিকে, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের তথা এই ক্লিনিকের বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডক্টর জয়ন্ত বাইন। নমস্কার ডাক্তারবাবু। যেটা বলছিলাম যে বহু মহিলাই আছেন যে যারা দীর্ঘদিন ধরে মানে 35-40 বছর হয়ে গেছেন, তারা অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি যে তারা ঠিক মতন ডায়েট ফলো করছেন, এক্সারসাইজও করছেন, কিন্তু তারপরও ভুঁড়ি কমছে না। তো এটার কি কারণ এবং এর কি সমাধান? ভুঁড়ি যে ব্যাপারটা রয়েছে হ্যাঁ। বা অ্যাবডোমেনের ফ্যাট ডিপোজিশনটা, এটা আমরা দেখেছি মহিলাদের ক্ষেত্রে 30 বলবো না, 35-40-এর পরে বেশ কমন। কি হয় অ্যাকচুয়ালি, এই যখন 40-এর কাছাকাছি এজ চলে আসে তখন মহিলাদের মেনোপেজ হয়। তখন কি হয়, মেনস্ট্রুয়াল সাইকেলসগুলো ঠিকঠাক মতো হয় না, কারণ তাদের যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন বেরোচ্ছিল আর কি, সাইকেল হচ্ছিল, বেরোচ্ছিল, সেই হরমোনগুলো আস্তে আস্তে কমতে থাকে। ফলে বডিতে কিন্তু মেটাবলিজমও কমতে থাকে। কি হচ্ছে, আমাদের একটা মানুষের একটা নির্দিষ্ট খাবারের প্যাটার্ন রয়েছে। আপনি যে পরিমাণ খাবার খাচ্ছেন সেই পরিমাণ খাবার যদি অ্যাবজর্পশন না হয়, মানে অ্যাবজর্পশন তো হচ্ছেই, সেই পরিমাণ খাবার যদি ইউজ না হয়, তখন আমাদের বডি লিভার সেটাকে ফ্যাটে কনভার্সন করে, ফ্যাটে কনভার্সন করে স্টোরেজে পাঠিয়ে দেয় অ্যাজ এ স্টোরেজ, সেটাকেই ফ্যাট স্টোরেজ আমরা বলছি। তো যেহেতু বিএমআই কমে যাচ্ছে কিন্তু খাবারের প্যাটার্ন একই রয়ে গেছে, স্বাভাবিকভাবেই সেখানে ফ্যাট জমতে থাকে। এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে, আজকাল মহিলারা অনেকেই আছেন অফিসে জব করেন, কাজ করেন, ফলে একটা বাড়িতে থাকলে যে পরিমাণ শারীরিক অ্যাক্টিভিটি, দেখুন উনি হয়তো ট্রেনে করে 1 ঘন্টা যাতায়াত করছেন, তারপরে আবার ক্যাবে করে যাচ্ছেন, কিন্তু সেটা তো বসে বসেই যাওয়া, একদমই যে শারীরিক কসরতের যে বিষয়টা, সেই ব্যাপারটা কিন্তু হচ্ছে না। যেখানে ঘাম ঝরাচ্ছেন উনি, সেই পরিমাণ লেবার জাতীয় ওয়ার্ক সেটা কিন্তু করা উচিত। অফিসে গিয়ে তো আবার উনি বসেই থাকছেন। তো এই ব্যাপারগুলোর কারণে কিন্তু বডিতে ফ্যাট জমতে থাকে, এবং ফ্যাট শুধুমাত্র মানে পেটে নয়, হাতের তলায়, থাইয়ে, ব্রেস্টে, অ্যাবডোমেনে সব জায়গাতেই জমে। তো এই কারণে পেটে যদি বেশি ফ্যাট জমে যায় সেটা দৃষ্টিকটু লাগে দেখতে, এবং অনেক সময়তেই মহিলা যিনি এই ব্যাপারটা রয়েছে তাকেও একটা বডি শেমিং এর মধ্যে কিন্তু তিনি পড়ে যেতে পারেন। তো এই ধরনের বিষয় যখন হচ্ছে, লাগে না নিজেরও খারাপ লাগে দাঁড়াতে, কারণ হচ্ছে যে কোথাও অনুষ্ঠানে গেলেন, সেখানে তার পছন্দ মতন তিনি ড্রেস। এছাড়াও কিন্তু আমি দেখেছি অনেকেই আসেন কি স্যার, যে এই বিষয়গুলো নয়, আমি যে একটু দৌড়াদৌড়ি করে কাজ করব, আমার অ্যাবডোমেনের সাইজ বেড়ে যাওয়ার জন্য, সেটা আমি করতে পারি না। হ্যাঁ, তো এই সমস্যা, তাদের ফিজিক্যাল সমস্যাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকে। বিং এই সোশ্যাল এম্বারাসমেন্ট বা মেন্টাল প্রেশার এগুলো থাকার পরেও কিন্তু তারা বলছেন যে শারীরিকভাবেও কিন্তু আমি দুর্বল, এই ওজন যদি আমার কমে যেত, আমি নিজেকে আরো ফিট করতে পারতাম, আমি আরো দৌড়াদৌড়ি করতে পারতাম। তো এই ধরনের পরিস্থিতিতে কিন্তু যখন কোনো একজন মহিলা বা পুরুষও কিছু কিছু পেশেন্ট আসেন, তারা যখন আসেন তখন আমরা তাদেরকে এই অ্যাবডোমিনোপ্লাস্টি বা লাইপোসাকশন অ্যাবডোমেন এই অপশনসগুলো বলি। আচ্ছা, হ্যাঁ, তো তার আগে একটা দুটো জিনিস আমাদেরকে অবশ্যই দেখে নিতে হয়। একটা হচ্ছে জেনারেল কন্ডিশন, যে ওনার কোনো শারীরিক অসুবিধা আছে কিনা, ডায়াবেটিস, থাইরয়েড, এটা গেল একটা জিনিস। এই দুটো থাকলে অবশ্যই সেটাকে মেনটেন করতে হয়। 3 নম্বর, উনি স্মোকিং করেন কিনা বা কোনো টোব্যাকো প্রোডাক্ট নিচ্ছেন কিনা, এই একটা জিনিস দেখতে হয়। নেশা করেন কিনা। হ্যাঁ, 4 নম্বর হচ্ছে, আমরা দেখি না অনেক সময়তে অ্যাবডোমিনাল হার্নিয়া, সেটা কিন্তু এই প্রট্রুশন হিসেবে কিন্তু প্রেজেন্ট করতে পারে বা এটাকে অ্যাগ্রাভেটেড করতে পারে। কারণ অনেক সময় মাল্টিপল প্রেগনেন্সি যদি হয় বা সিজারিয়ান সেকশন যদি হয়, অ্যাবডোমিনাল ওয়াল কিন্তু দুর্বল হয়ে যায়, সেটার মধ্যে দিয়ে কিন্তু ঠেলে বেরোয়। তো সেটাকেও আমাদেরকে পরীক্ষা করে দেখতে হয়। আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে পেটের ওয়ালে ফ্যাট
নাকি পেটের ভেতরে ফ্যাট। আচ্ছা। কারণ আমাদের পেটের ভেতরে ওমেন্টাম বলে একটা জিনিস থাকে, সেটা অনেকটা চটের বস্তার মতো দেখতে, যেটা আমাদের অ্যাবডোমিনাল ওয়ালের জাস্ট নিচে থাকে এবং আমাদের যে অন্ত্র আছে সেটাকে গার্ড মতো অনেকটা করে। ওমেন্টাম যে জিনিসটা হচ্ছে সেটাকে আগে আমরা কোনো অর্গান বলে ধরতাম না, কিন্তু ইদানিং মেডিকেল সায়েন্স সেটাকে একটা আলাদা অর্গান হিসেবেই ডিসক্রাইব করছে। আচ্ছা। এর ফাংশনটা অতটা এখনো অবধি আমরা জানি না এক্সাক্ট ফাংশন কি। সেখানেও কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ফ্যাট জমা হতে পারে। আমাদের কাছে যখন পেশেন্ট আসছেন তখন আমরা দেখে নিই তার অ্যাকচুয়ালি ফ্যাটি ডিপোজিশনটা কোথায় হয়েছে, পেটের ভেতরে ওমেন্টামে নাকি পেটের ওয়ালে অ্যাবডোমিনাল ওয়ালে, তার সঙ্গে তার হার্নিয়া রয়েছে কিনা এবং অ্যাসোসিয়েটেড কন্ডিশন যেটা বললাম থাইরয়েড, ডায়াবেটিস বা এই সমস্ত স্মোকিং এই ব্যাপারগুলো রয়েছে কিনা, এইগুলো ওভারঅল ভাবে দেখার পরে আমরা একটা সিদ্ধান্তে আসি যে ওনার জন্য কি করতে হবে এবং পেশেন্টের নেসেসিটি, পেশেন্ট কত তাড়াতাড়ি সুস্থ হতে চাইছেন, কতটা টাইম উনি এই অসুখের জন্য সার্জারির জন্য দিতে পারবেন, সেটার উপরেও ডিপেন্ড করে যে কিভাবে আমরা ওনার ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রসিজিয়ারটা কমপ্লিট করবো বা কতদূর অগ্রসর ওনার জন্য হবো। তো এই সমস্ত কিছু দেখে নেওয়ার পরে যদি দেখেন যে না ঠিক আছে, ইনি আইডিয়াল ক্যান্ডিডেট, তো আপনারা কিভাবে মানে এগোন আর কি? আচ্ছা, এই আইডিয়াল ক্যান্ডিডেট যখন বললেন তখন একটা দুটো জিনিস আমরা জাস্ট বলে নিই। যখনই কোনো পেশেন্ট আসছেন এই অ্যাবডোমেন নিয়ে, হিউজ অ্যাবডোমেন নিয়ে, তখন আমরা তাকে কিন্তু তার হাইট এবং ওয়েটটাকে আমরা দেখি। আচ্ছা। হ্যাঁ, হাইট, তারপর একটা বিএমআই বলে একটা জিনিস আমরা মেজারমেন্ট করি। বিএমআই যাদের 30-এর ওপরে, দে আর নট আইডিয়াল ক্যান্ডিডেট ফর লাইপো অ্যাবডোমিনোপ্লাস্টি। আচ্ছা। হিউজ যার শরীর হয়ে গেছে বডি হাইটের তুলনা, সেটা বিএমআই যে কোনো চার্টে আপনি নিজেও বাড়িতে দেখে নিতে পারেন, 30-র উপরে হয়ে গেলে কিন্তু আমরা লাইপোসাকশন বা যে ট্রিটমেন্টগুলো রয়েছে তার ক্ষেত্রে সার্জিক্যাল ট্রিটমেন্টটা আলাদা। আচ্ছা। তাদের ক্ষেত্রে আমরা গ্যাস্ট্রিক যে সার্জেন্স রয়েছেন, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, তাদের কাছে পাঠিয়ে দিই ব্যারিয়াট্রিক সার্জারির জন্য। আচ্ছা। ব্যারিয়াট্রিক সার্জারিটা একটা আলাদা বিষয়, সেখানে আপনার অন্ত্রের মধ্যে কানেকশনস করে দেওয়া হয় যাতে আপনার খাবারটা বেশিক্ষণ পেটের মধ্যে না থাকে, যাতে বেরিয়ে যায়। বেসিক্যালি এক ধরনের কন্ট্রোলড ম্যালনিউট্রিশন আপনার বডিতে তৈরি করা, যাতে আপনার সঞ্চিত ফ্যাট সেই জায়গাটায় খরচ হয়ে যায়। তারপরে 30-এর নিচে যখন নেমে যায় তখন তারা আমাদের কাছে আসেন। আচ্ছা। আর যাদের এমনিতেই 30-এর নিচে রয়েছে তাদেরকে আমরা কিন্তু আমাদের যে প্লাস্টিক সার্জিক্যাল টেকনিক তার মধ্যে দিয়ে যেতে পারি। আচ্ছা। প্লাস্টিক সার্জিক্যাল টেকনিককে আমি দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে সিম্পল লাইপোসাকশন, আপনি এসছেন, লাইপোসাকশন করে আমরা ফ্যাটটাকে বের করে দিলাম, চামড়াটাকে কিন্তু বাদ দিলাম না। আপনার বালিশের মধ্যে থেকে যদি তুলো বের করে নিন তাহলে বালিশটা ঢিলে হয়ে যাবে। আমের মধ্যে থেকে যদি আপনি শ্বাসটাকে বের করে দিন তাহলে আমের ওপরের অংশটা ঢিলে হয়ে যাবে। এটাই অনেকের ক্ষেত্রে করা হয়। আপনি এবার জিজ্ঞেস, স্যার স্কিন তো ঢিলা হয়ে গেল, অনেকেই স্কিনটা যদি আমি কেটে বাদ দিই তখন সেটা এক্সটেন্সিভনেস অফ দ্য সার্জারি অনেকটাই কিন্তু বেড়ে যায়। আচ্ছা। হসপিটাল স্টে বেড়ে যায়, খরচ বেড়ে যায়, আপনাকে বাড়িতেও অনেকদিন চিকিৎসার আন্ডারে থাকতে হবে। তো অনেকেই সেই পরিমাণ স্ট্রেস, সেই পরিমাণ সার্জিক্যাল স্ট্রেস, সেই পরিমাণ খরচা করতে বা সেই পরিমাণ তার হয়তো প্ল্যানিং নেই, উনি অতটা রিকভারি টাইম দিতে পারবে না, তখন তাকে শুধু সিম্পল লাইপোসাকশন করি, কিন্তু বলা থাকে আপনার কিন্তু কিছুটা স্কিন লুজনেস আসবে। আচ্ছা। অনেকেই চান স্যার স্কিন লুজনেস যেন একেবারেই না আসে, তখন তাদেরকে আমরা স্কিন কেটে বাদ দেওয়ার যে টেকনিক সেটাকে লাইপো অ্যাবডোমিনোপ্লাস্টি। শুধু লাইপোসাকশন করলে তাকে লাইপোসাকশন বলা হয়, আর যখন চামড়া কেটে বাদ দিচ্ছি তখন তাকে অ্যাবডোমিনোপ্লাস্টি বলা হয়। একসঙ্গে লাইপো অ্যাবডোমিনোপ্লাস্টি বলা হয়, দুটো প্রসিজার একসঙ্গে করছি। হ্যাঁ, এবার কিছু কিছু পেশেন্ট অবশ্য আসেন, দে আর লিন অ্যান্ড থিন, কিন্তু তাদের বাচ্চা হয়েছে, তার ফলে তাদের চামড়ার একটা লুজনেস চলে আসছে। বিশেষ করে মডেলস যারা থাকেন তখন তারা চান স্যার চামড়া সেই টান টান ভাবটা নিয়ে আসেন, তখন তাদের জন্য শুধুমাত্র কিন্তু স্কিন কেটে বাদ দেওয়া হয়। এটা একটা স্মল গ্রুপ অফ পেশেন্ট কিন্তু তারা থাকে যারা কিন্তু মোটা নন, কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পরে বিশেষ করে নাভির নিচের অংশটা খুব থলথলে হয়ে গেছে, সেই গ্রুপের পেশেন্টও কিন্তু আসেন। তারা হচ্ছে ওই স্কিনটাকে ম্যানেজ করার জন্য, মানে নন সার্জিক্যাল ওই স্কিনটাকে টাইট করা পসিবল না, তখন আমরা লাইপোসাকশন হালকা করে বাকি স্কিনটা কেটে তাদের স্কিনটাকে টাইটনেস করা হয়। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম পেশেন্টই আসেন যারা ফ্যাট নিয়ে, তাদের ওই থলথলে ব্যাপারটা ওইটুকু থাকলেও তারা সেটা নিয়ে একমাত্র মডেলিং বা ওই ধরনের ইন্ডাস্ট্রিতে না থাকলে তাদের দরকার পড়ে না, তারা ইউজুয়ালি লাইপোসাকশন প্লাস মাইনাস অ্যাবডোমিনোপ্লাস্টি করতে আসে। এই সার্জারিটা মানে কতটা এক্সটেন্সিভ, মানে কতদিন থাকতে হবে মানে এই সার্জারিটা করতে গেলে?
যদি শুধু লাইপোসাকশন আমরা করি, পেশেন্টকে ইউজুয়ালি 24 ঘন্টা পরে ছুটি করে দেয়। ধরুন সোমবারের মাত্র সার্জারি, 24 ঘন্টা? হ্যাঁ 24, আমরা সোমবারে ধরুন লাইপোসাকশন করলাম, সারা রাত আমরা দেখে মঙ্গলবারের দিনে ছুটি করে দেবো। আচ্ছা। আর যদি অ্যাবডোমিনোপ্লাস্টি আমরা করছি, স্কিন কেটও বাদ দিচ্ছি, তাহলে 48 থেকে 72 ঘন্টা, 2 থেকে 3 দিন আমরা হসপিটালে রাখি। 3 দিন? কারণ সেখানে সেলাই হচ্ছে। এবার আপনি বা পেশেন্ট জিজ্ঞেস করতে পারেন যারা দিচ্ছেন, তারা কতটা লম্বা কাটা হবে স্যার। ইউজুয়ালি মহিলারাই তো এই সার্জারি করাতে আসেন, অনেক সময় তাদের প্রিভিয়াস সিজার স্কার থাকে, সিজারিয়ান সেকশন হচ্ছে, সেই স্কারটা, সিজারিয়ান স্কার ইউজুয়ালি 6 থেকে 8 ইঞ্চি লম্বা হয়। এই 8 ইঞ্চির সঙ্গে ডান দিকে আরো 4 ইঞ্চি, বা দিকে আরো 4 ইঞ্চি, টোটাল 16 ইঞ্চ মতো কাটা হয়, যেটা আপনার প্যান্টির যে স্ট্রিপটা রয়েছে তার নিচে যাতে লুকোনো থাকে। ফলে আপনি যখন একটু লো কাট কোনো পরছেন, জামা, গাউন বা শাড়ি পরছেন, সেটা আপনার নাভি ডেফিনেটলি দেখা যাবে, তার নিচের অংশটাও দেখা যাবে, কিন্তু সেলাইয়ের দাগটা কিন্তু বোঝা যাবে না। এটাকে বিকিনি স্কার বলা হয়, সেই জন্য এটাকে বিকিনি স্কার বলি, যাতে স্কারটা ওই বিকিনি লাইনের পেছনে ঢাকা থাকে। আচ্ছা, এই ধরনের সার্জারি ধরুন যদি কোনো অবিবাহিত মহিলা করে, তাহলে কি তার কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ বেশ কিছু মহিলা আসেন যাদের বিয়ে হয়নি। ফলে আমরা তাদেরকে বলি অ্যাজ সাচ প্রেগনেন্সি আসতে অসুবিধা হবে না, কিন্তু সার্জারি করার পরে যেহেতু অ্যাবডোমিনাল ওয়ালটা একটু টাইট হয়ে যাবে, সেই জন্য আপনি 2 বছর পরে বাচ্চা নেবেন। আচ্ছা, 2 বছর, হ্যাঁ 2 বছর ওয়েট করার পরে আপনি বাচ্চা নিলে পরে আপনার কোনো বিশেষ অসুবিধা হবে না। এবার ঘটনা হলো তিনি 3 দিন হসপিটালে থাকলেন এবং বাড়ি ফিরে গেলেন। তো তারপরে তিনি তার স্বাভাবিক কাজকর্মে কতদিনে ফিরতে পারবেন? ঠিক, আমরা 3 দিন হসপিটালে থাকলেন মানে হচ্ছে আমরা অ্যাবডোমিনোপ্লাস্টিও করেছি, সেলাই রয়েছে, সেক্ষেত্রে আমরা বাড়িতে অন্তত 2 সপ্তাহ রেস্ট নিতে বলি। আচ্ছা। কারণ আমরা একটু চামড়া টেনে কাটবো, তো মানে হ্যাঁ একটু টান হবে, ফলে যাতে সেই জায়গাটায় কোনো রকম কোনো অসুবিধে না হয়, আমরা পেশেন্টকে একটু কুঁজো হয়ে হাঁটতে বলি, এবং অ্যাবডোমিনাল বাইন্ডার্স দেওয়া থাকে। তো এই সমস্ত জিনিস নিয়ে কাজের জন্য যাওয়াটা একটু মুশকিলই হবে, সেই জন্য অন্তত 2 সপ্তাহ বাড়িতে আপনাকে হোম রেস্ট নিতে হবে। বাড়ির মধ্যে যে স্বাভাবিক কাজকর্ম, হেঁটে চলে বেড়ানো, ফোন তোলা, বাথরুমে যাওয়া, সেগুলো আপনি করতে পারবেন, কিন্তু দাঁড়িয়ে রান্না করা, এক বালতি জামা কাপড় তুলে নিয়ে যাওয়া, এই কাজগুলোতে কিন্তু একটু অসুবিধা হতে পারে। এবং 10 দিন আপনাকে অবশ্যই ওষুধ খেতে হবে। যে সেলাইগুলো থাকবে ইউজুয়ালি সেলফ অ্যাবজর্বিং স্টিচেস থাকে, কিছু কিছু সেলাই থাকতে পারে যেগুলো আপনাকে 10 দিন পরে কাটতে আসতে হতে পারে। আচ্ছা, সেই জন্য যারা লাইপো অ্যাবডোমিনোপ্লাস্টি সার্জারি করবেন, স্কিন কেটে যাদের বাদ দিতে হবে, তারা অন্তত 2 সপ্তাহ বাড়িতে তার কাজগুলো অন্য কেউ করে দিতে পারবেন, সেই ধরনের ব্যবস্থা করে তাকে আসতে হবে। 2 সপ্তাহ তাকে অন্তত বাড়িতে ফ্রি থাকতে হবে, সেইভাবে আপনাকে প্ল্যান করে জিনিসটাকে সেট করতে হবে। আর শুধু লাইপোসাকশন করে যদি আসেন, শুধু অ্যাবডোমিনাল লাইপোসাকশন, তাহলে আপনি 3 থেকে 5 দিন পর থেকে আপনি আপনার স্বাভাবিক কাজকর্মে ব্যাক করতে পারবেন। থ্যাংক ইউ ডাক্তারবাবু, বিষয়টা এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। অ্যাবডোমিনোপ্লাস্টি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারা নিঃসন্দেহে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। একটি নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা সেখানে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে।